নিষ্কা ও কাকিমনির ভয়ঙ্কর চক্রান্তের কারণে পুলিশের হাতে বন্দী হলো রূপাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রূপাইয়ের মুখের উপর দেওয়া কড়া জবাব শুনে রেহান রাগে গজগজ করতে থাকে। নিজের ঘরে ফিরে আসে। সে কিছুতেই মেনে নিতে পারছে না রূপাই তাকে এত বড় কথাগুলো শোনালো। ঘরের জিনিসপত্র এদিকে ওদিকে ছুঁড়ে ফেলতে থাকে রেহান। তার মনে হতে থাকে যে মেয়েটা কিছুদিন আগেও তার কথা অবাধ্য করতো না, সে আজ বাহিরে একটা অচেনা লোক কৌশিক বাবুর জন্য তার সাথে এমনটা করছে। রেহানের অহংকার প্রবল আঘাত লাগে তখন এই কথাগুলো শুনে, কিন্তু সে বুঝতে চায় না যে ভুলটা তার থেকেই আসছে, নিজের দিক থেকেই ভুলটা হয়েছে। অন্যদিকে রেহান ঘর থেকে চলে যাওয়ার পর রূপাই আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। সে মেঝেতে বসে ঢুকুরে কাঁদতে থাকে। তারপর দেখা যায় যে সেই রাতের কথা, সেদিনের ঘরের কথা, সবকিছু তুমি তাকে রেহানের ঘরে দেখেছিল সেগুলোই ভাবতে থাকে। রেহানের গায়ে মধুমিতার চিহ্ন আর তাদের ঘনিষ্ঠ হওয়ার কথাগুলোই রূপাইয়ের হৃদয় টুকরো টুকরো করে দিয়েছিল। আজ রেহান যখন স্বামী হিসেবে অধিকার ফলাতে আসে, তখনই সেই জমাটে কষ্টটার রাগে রূপ বেরিয়ে এসেছে। আর আড়াল থেকে রেহান আর রূপাইয়ের এই তুমুল ঝগড়া দেখে কাকিমণি আর মিশকা আনন্দে একদম সীমা থাকে না তাদের। মিশকা হাসতে হাসতে কাকিমণিকে বলে, দেখলে তো কাকিমণি, আমি বলেছিলাম না মধু ঠিক নিজের কাজটা করে দিয়েছে। রেহানের মতো মধুকে নিয়ে দুর্বলতা আর রূপাইয়ের মনে রেহানকে নিয়ে অবিশ্বাস, এই দুটোই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। কাকিমণিও সায় দিয়ে বলে, একদম ঠিক বলেছিস। এবার এবার শুধু ওই পুলিশের চালটাই ঠিকঠাক করতে পারলেই রূপাই সোজা শীঘ্রই যাবে। আর তারপর জেঠুমনি রাতে নিজের ঘরে বসে রূপাইয়ের কথাগুলোই ভাবতে থাকে। তিনি বুঝতে পারেন যে মেয়েটা কতটা প্রতিভাবান, কিন্তু পরিস্থিতির চাপে তার প্রতিভা নষ্ট হতে বসেছে। কৌশিক মিত্রর মতো একজন মানুষ যদি রূপাইয়ের পাশে দাঁড়ায়, তবে রূপাইয়ের অটো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টটা আলোর মুখ দেখবে। জেঠুমনি মনে মনে ঠিক করেন কাল সকালেই তিনি রূপাইয়ের কৌশিক বাবুর সাথে কাজটা শুরু করার জন্য আরো একবার জোর করে দেবেন, কথা বলতে যাবেন। রেহানের মা নিজের ঘরে বসে ঠাকুরকে ডাকছেন, আর তিনি বুঝতে পারছেন সংসারের পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি চেয়েছিলেন যে রূপাই আর রেহান নিজেদের মধ্যে কথা বলে সবকিছু মিটিয়ে নিক, কিন্তু ফল হলো উল্টো। রেহানের মা বুঝতে পারেন যে রেহান আস্তে আস্তে রূপাইকে ভালোবাসতে শুরু করেছে। রিহান নিজের এগো আর মধুমিতার মায়াজালে আটকে পড়েছে। সে সঠিকটা দেখতে পাচ্ছে না। সকালবেলা রূপাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ে। চোখে মুখে তার একটা অদ্ভুত দৃঢ়তা। রাতের সব কান্না আর দুর্বলতা সে ধুয়ে মুছে ফেলেছে। আজ থেকে সে শুধু নিজের স্বপ্ন আর নিজের প্রজেক্টের দিকে মনটা দেবে। সে আলমারি থেকে নিজের ড্রয়িং আর প্রজেক্ট ফাইলগুলো বের করে টেবিলে গুছিয়ে রাখে। তার চোখে এখন শুধু এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছে। টেবিলের উপর রাখা কৌশিক বাবুর দেওয়া ভিজিটিং কার্ডটার দিকে তাকায় রূপাই। কাল রাতে রেহানের কথাগুলো আবারও তার কানে বাজতে থাকে। সে শুধু বারবার করে সেই অপমানের কথাগুলো মনে করতে থাকে। স্বপ্ন যেন সে ছোট ছোট করে দেখতে শুরু করেছে। রূপাই সিদ্ধান্ত নেয় সে রেহানকে ভুল প্রমাণ করবেই। সে ফোনটা হাতে তুলে নেয় আর কৌশিক বাবুকে কল করার জন্য ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকে, কিন্তু এত সকালে করা ঠিক হবে কি ফোনটা, সেটাই ভাবতে থাকে। ভেবে আবার রেখে দেয়। তারপর দেখা যাবে সকালে ব্রেকফাস্টের সময় সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। রেহান চুপচাপ গভীর মুখে বসে আছে। রূপাই খাবার বেড়ে দিচ্ছে সবাইকে, কিন্তু রেহানের দিকে একবারও তাকাচ্ছে না। রেহান আর চোখে বারবার করে রূপাইকে দেখছে। দুজনের মাঝখানে একটা অদৃশ্য বরফের দেওয়াল যেন তৈরি হয়ে গিয়েছে, তা টেবিলের বাকিরাও স্পষ্ট বুঝতে পারছে। হঠাৎ নীরবতা ভেঙে রেহান তাচ্ছিল্যর সুরে
বলে ওঠে, তা তোমার সেই মহান অটো ইঞ্জিনিয়ার কৌশিক বাবু আজ আসছেন কি বাড়িতে, নাকি আজ তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ? রেহানের এই কথায় সবাই চমকে ওঠে। রেহানের মা ধমক দিয়ে বলেন, কি বলছিস তুই? রেহান, এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? খাওয়ার টেবিলে এসব কি কথা? আর তখন দেখা যায় রূপাই শান্ত কিন্তু কঠিন গলায় রেহানকে জবাব দেয়, উনি একজন সম্মানিত মানুষ, ওনার কাজ আছে, আপনার মতো সারাদিন অন্যের ব্যাপার নাক গলায় না, সব সময় নাক গলার সময় ওনার নেই। আর হ্যাঁ, আমি ওনার সাথে দেখা করতে যাব কি যাব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কাল রাতেই আপনাকে আমি এটা পরিষ্কার করে বলে দিয়েছি, আমার কাজে আপনি বাধা দিতে আসবেন না। দেখা যাবে এই সুযোগটা তো মিশকা হাতছাড়া করতে চায় না। মিশকা আগুনে ঘি ঢালতে শুরু করে দেয়। সে বলে, আহার উপায়, রেহান তো তোর স্বামী, তো সে তো তোর ভালোর জন্যই বলছে। বাহিরের একটা অচেনা পুরুষের সাথে এত মাখামাখি করা কি ভালো? ঘরের বউদের কি এটা মানায়? মিশকার এই কথা শুনে জেঠুমনি রেগে যায়। রেগে গিয়ে বলেন, মিশকা, তুমি একটু চুপ করবে? তুমি চুপ করো। রূপাই কি করবে না করবে সেটা রূপাইয়ের সিদ্ধান্ত। রূপাই ভালো জানে যে সে কি করবে। ঠিক ঠিক সেই মুহূর্তেই কলিং বেলটা বেজে ওঠে। কাকিমণি গিয়ে দরজাটা খুলতেই দেখা যায় মধুমিতা এসেছে। মধুমিতা হাজির হয়, হাতে একটা বড় ফলের ঝুড়ি আর মুখে মিষ্টি হাসি। রেহানকে দেখে মধুমিতা সোজা তার কাছে চলে যায় এবং বলে, গুড মর্নিং রেহান, কাল রাতে তোমার ফোন পেয়ে আমি ভাবলাম আজ সকালেই চলে আসি। তোমার মনটা খুব খারাপ লাগছিল তাই না? মধুমিতাকে রেহানের এত কাছে দেখে রূপাইয়ের বুকের ভেতরটা ধুমড়ে মুচকে যায়। রেহান ইচ্ছে করেই রূপাইকে দেখানোর জন্য মধুমিতার সাথে খুব স্বাভাবিক আর ঘনিষ্ঠভাবে কথা বলতে শুরু করে দেয়। রূপাই বুঝতে পারে রেহান তাকে কষ্ট দেওয়ার জন্যই এটা করছে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে এসে রূপাই আর দেরি করে না, সে সরাসরি কৌশিক বাবুকে ফোন লাগায়। আর রিং হতেই ওপাশ থেকে কৌশিক বাবু ফোন ধরেন। রূপাই বলে, নমস্কার কৌশিক বাবু, আমি রূপাই বলছিলাম। তখন বলে যে আপনি কাল যে প্রজেক্টের কথা বলছিলেন, আমি সেটা নিয়ে আপনার সাথে একটু ডিটেলসে কথা বলতে চাই। কখন দেখা করা সম্ভব হবে আপনার সাথে? কৌশিক বাবু রূপাইয়ের ফোন পেয়ে ভীষণ খুশি হন। তিনি বলেন, আরে রূপাই দেবী, আমি তো আপনার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। আপনি এক কাজ করুন, আজ দুপুর 12টার দিকে আমার অফিসে চলে আসুন। আমি আমার টিমের সাথে আপনার পরিচয় করিয়ে দেব। আর আপনার ড্রয়িং গুলো নিয়েও আসবেন, ঠিক আছে? রূপাই সম্মতি জানিয়ে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় রূপাই যখন ফোন রাখলো তখনই সে খেয়াল করেনি যে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে মিশকা। মিশকা সবটা শুনে ফেলেছে। মিশকার মুখে একটা কঠিন হাসি ফুটে ওঠে। সে দ্রুত পায়ে কাকিমণির কাছে ছুটে যায় খবরটা দেওয়ার জন্য। কাকিমণি, রূপাই আজ দুপুরে না ওই কৌশিক বাবুর লোকটার সাথে দেখা করতে যাচ্ছে। এটাই তো মোক্ষম সুযোগ হবে আমাদের হাতে। কাকিমণি মিশকার কথা শুনে বলে ওঠে, দারুণ খবর, তুমি এখনই থানায় তোমার সেই চেনা লোকটাকে ফোন করে দাও আর বলে দাও যে রূপাই আজ দুপুরে বাড়ির বাইরে থাকবে। আজই সে যেন বাড়ির নোটিশ নিয়ে চলে আসে। আর রূপাইয়ের নামে এমন কেস সাজাবে যে রেহান আর কোনোদিনও রেহানের কাছে মুখ দেখাতে চাইবে না। জেলের হাওয়া ওকে খেতেই হবে। ড্রয়িং রুমে রেহান আর মধুমিতা বসে কথা বলছিল। মধুমিতা রেহানের হাত ধরে বলে, রেহান, তুমি কেন এত ভাবছো? সে যে মেয়ে তোমার কদর বোঝে না, তাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আমি তো আছি তোমার পাশে। রেহান চুপ করে থাকে। তার চোখ বারবার রূপাইয়ের ঘরের দরজার দিকেই আটকে আছে। জেঠুমনি রূপাইয়ের ঘরে আসেন। রূপাই তাকে জানায় সে আজ দুপুরে কৌশিক বাবুর অফিসে যাচ্ছে। জেঠুমনি খুব খুশি হন। তিনি রূপাইয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, এগিয়ে যা মা, কারোর মাথায় কারোর কথায় কান দিবি না তুই, ঠিক আছে? তোর মধ্যে যে আগুন আছে সেটা
দিয়ে তুই একদিন অনেক বড় হবি, অনেক বড় করবি এই তোর বিজনেসটাকে। এই জেঠুমনি সবসময় তোর সাথে আছে মা। বেলা 11টার বাজতেই রূপাই রেডি হয়ে নিজের ড্রয়িং আর ফাইলপত্র ব্যাগে গুছিয়ে নেয়। সে যখন সিঁড়ির নিচে দিয়ে নামছে তখন রেহান আর মধুমিতা সোফায় বসে হাসাহাসি করছিল। রূপাইকে এত সুন্দর করে তৈরি হয়ে বাইরে যেতে দেখে রেহানের মুখের হাসি মিলিয়ে যায়। তার রূপাই আরো শক্ত হয়ে ওঠে। রূপাইয়ের এই দিকে এগোতেই রেহান উঠে দাঁড়িয়ে একদম চুপ হয়ে যায়। সে বলে যে কোথায় যাওয়া হচ্ছে। মধুমিতাও সেজেগুজে অপ্রস্তুত হয়ে পড়ে। এই সুযোগে তোমার ইঞ্জিনিয়ার বন্ধুর কাছে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। ভেঙে রূপাই শান্ত গলায় বলে, রাস্তা ছাড়ুন, নিজের আমার দেরি হয়ে যাচ্ছে। রেহান রেগে গিয়ে বলে, আমি তোমার স্বামী, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। রূপাই এবার রেহানের চোখের দিকে সোজা তাকিয়ে বলে, স্বামী অফিসে যখন আপনার ঘরে অন্যের মেয়ে এসে দাঁড়ায়, রাত এসে রূপাইয়ের স্বাগতম জানায়, স্বামীর দায়িত্ব কোথায় থাকে? আপনার বন্ধু মধুমিতা নিয়ে যায়। যখন আপনার সেখানে আগে দিয়ে বসে থাকে তখন আমি তো আপনাকে যারা করি সবার সাথে রূপাইয়ের পরিচয় করিয়ে দেন। আপনি কেন বলেন ইনি সরে দাঁড়ান আমার পথ থেকে। ট্যালেন্ট মানুষ, আমাদের নতুন প্রজেক্টের দিশা দেবেন উনি। রূপাই একটু নার্ভাস হলেও যখন সে নিজের ইঞ্জিনের ড্রয়িং গুলো বোর্ডে বোঝাতে শুরু করে তখন তার সমস্ত জড়তা কেটে যায় এবং সে অন্তত আত্মবিশ্বাসীর সাথে তার ডিজাইন আর তার কার্যকারিতা বুঝিয়ে দেয় সবাইকে। উপস্থিত সেখানে সবাই, বিশেষ করে কৌশিক বাবু, রূপাইয়ের মেধা আর কাজের প্রতিভা নিষ্ঠা দেখে মুগ্ধ হয়ে যান। এদিকে দেখা যায় বাড়িতে হঠাৎ করেই পুলিশের জিপ এসে থামে। পুলিশের অফিসার সোজা বাড়ি ভেতরে ঢুকে যায়। আর কাকিমণি আর মিশকা মনে মনে হাসলেও বাহিরে এমনটা ভান করে যেন তারা কিছুই জানে না। রেহানের মা আর জেঠুমণি ঘাবড়ে যান। রেহান তখনই ড্রয়িং রুমে বসেছিল, গিয়ে যায় আর পুলিশকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, আপনারা হঠাৎ করে বাড়িতে এসেছেন, কেন এসেছেন? স্যার কড়া গলায় জিজ্ঞেস করেন রূপাই মিত্রকে। ওনার নামে একটা সিরিয়াস ফুড আর জালিয়াতির কমপ্লেন আছে, ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। এই কথা শুনে রেহানের মার মাথায় যেন হাত দিয়ে বসে পড়েন। রেহান চমকে উঠে বলে, অফিসার আপনারা নিশ্চয়ই কোনো ভুল করছেন, রূপাই এমন কাজ করতেই পারে না। মিশকা তখন এগিয়ে এসে বলে, আমি তো আগেই বলেছিলাম রেহান, ওই মেয়েটা মতিগতি ভালো না। দেখো আজ পুলিশের কাছে আমাদের পরিবারের সম্মানটা কিভাবে ধুলোয় মিশিয়ে দিল। জেঠুমনি প্রতিবাদ করে বলেন, চুপ করো মিশকা। অফিসারকে তখন বলতে থাকেন যে কে কমপ্লেন করেছে আপনাদের কাছে, আর রূপাই তো এখন বাড়িতেই নেই। অফিসার বলেন, উনি কোথায় আছেন, আমাদের ঠিকানা দিন, ওনাকে আজই আমাদের সাথে থানায় যেতে হবে। রেহানের মনের ভেতর যখন ঝড় উঠে বইছে, একদিকে তার রাগ, অন্যদিকে রূপাইয়ের প্রতি তার লোভ।